আঁধারে ঘেরা গহীন জঙ্গলে লুকিয়ে আছে এক প্রাচীন গুপ্তধন, যা হাসিল করার লোভে শত শত মানুষ হারিয়েছে তাদের প্রাণ। সেই গুপ্তধনের রহস্যভেদের দায়িত্ব পড়ে এক কৌতূহলী রহস্য পিপাসু লোকের ওপর। সে তার বন্ধুদের নিয়ে রওনা হয় রহস্যভেদের সফরে, কিন্তু সামনে তাদের জন্য যে কি অপেক্ষা করছিল সেটা সবারই অজানা। তারা কি পারবে ওই গহীন জঙ্গলের রহস্য ভেদ করে ওই গুপ্তধন হাসিল করতে, নাকি বেঘরে হারাবে তাদের প্রাণ? বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা মুভি সপ্তডিঙার গুপ্তধনের কথা, যার প্রত্যেকটা মরে থাকার টুইস্ট আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতে সুন্দরবনের গভীর জঙ্গলের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে একটা লোক হাতে একটা কাগজ নিয়ে এগিয়ে চলছিল এক দিশায়। লোকটার হাতের কাগজটা কোনো সাধারণ কাগজ ছিল না, বরং এটা ছিল একটা গুপ্তধনের নকশা। লোকটা সেই নকশা ধরে এগিয়ে যেতে যেতে সামনে কাদার মধ্যে একটা সাপের চিহ্ন দেখতে পায়, যে চিহ্নটা তার হাতের কাগজটাতেও ছিল। এটা দেখে লোকটা অনেক খুশি হয়ে সামনের দিকে এগোলে হঠাৎ করে তার সামনে একটা বাঘ চলে আসে। লোকটা কোনো দিকেই আর পালাতে পারে না, যার ফলে বাঘটা তাকে টেনে নিয়ে যায়, আর তার হাতের সে গুপ্তধনের নকশা করা কাগজটা সেখানেই পড়ে থাকে। এভাবেই লোভের কারণে লোকটা বাঘের হাতে নিজের প্রাণ হারায়। এরপর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা সুবর্ণকে দেখতে পাই। সুবর্ণ একজন ইতিহাসবিদ। সে বিভিন্ন ঐতিহাসিক মিশন সাকসেসফুল করে ইতোমধ্যেই অনেক সুনাম অর্জন করেছে। সুবর্ণ পাশাপাশি শুটিংও প্র্যাকটিস করত। তার সাথে তার দুজন সহযাত্রী ঝিনুক আর আবিরও ছিল। আবির একজন ক্রিমিনাল লয়ার। আবির আর ঝিনুকের বিয়ের কথা চলছিল। আবির, ঝিনুক আর সুবর্ণ সব জায়গায় একসঙ্গেই যেত। আজ সুবর্ণ তার শুটিং প্র্যাকটিস করতে এসেছিল। প্র্যাকটিস শেষে বাইরে বের হয়ে সুবর্ণ আবির আর ঝিনুককে বলে, আগামীকাল প্রফেসর নিশানাথ চট্টোপাধ্যায়ের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট আছে। উনি বলেছেন একটা দারুণ গল্প শোনাবেন। এটা শুনে আবির এক্সাইটেড হয়ে বলে, গুপ্তধন? কিন্তু সুবর্ণ বলে, না, এক দুর্ধর্ষ বাঙালি বীরের গল্প। এরপর তারা বাড়ির উদ্দেশ্যে চলে যায়। পরদিন আবির, সুবর্ণ আর ঝিনুক নিশানাথের বাড়িতে যায়। সেখানে নিশানাথ তাদেরকে রাজা প্রতাপাদিত্যর সপ্তডিঙার গুপ্তধনের গল্প জানায়। সময়টা 16 শতাব্দীর শেষ ভাগ। বাংলায় যশোরের সিংহাসনে বসল রাজা প্রতাপাদিত্য। তার স্বপ্ন ছিল বাংলায় এক স্বাধীন হিন্দু রাজ্য তৈরি করা। প্রতাপাদিত্যের রাজত্বকালে ধনে, মানে, শিল্পে, বাণিজ্যে যশোর হয়ে উঠেছিল শিল্প বাণিজ্যের এক শ্রেষ্ঠ নগর। তার বিরাট নৌবহর আর সৈন্যদল ছিল শত্রুর ত্রাস। অবাধ্য ধনরাশিতে ভরপুর কোষাগার প্রতাপকে করে তুলেছিল অসীম ক্ষমতাশালী, যা ডেকে আনলো বিপদের কালো মেঘ। একদিন দিল্লিতে মুঘল সম্রাট আকবরের কানে এলো সুবে বাংলার মাথা তুলে দাঁড়ানো যশোরের রাজা প্রতাপাদিত্যর কথা। আকবর আদেশ দিলেন প্রতাপকে শিক্ষা দেওয়ার। এরপর 1585 খ্রিস্টাব্দে ইছামতি নদীর পূর্ব দিকে মুখোমুখি হল প্রতাপাদিত্য আর আকবরের সেনাপতি। প্রতাপের দুর্ধর্ষ পদাতিক বাহিনী আর শত শত রণতরীর অক্লান্ত গোলাবর্ষণে পরাজয় স্বীকার করল বাদশাহী সেনা। বাঙালি বীরের এই জয়ে কেঁপে উঠল শাহেনশার মাসনাদ। 1606 খ্রিস্টাব্দে আকবরের পর সম্রাট জাহাঙ্গীর হল বাংলার শাহেনশাহ। সেই দুর্বিনীত বাঙালিকে শায়েস্তা করার জন্য পাঠালেন অপরের রাজা মানসিংকে। এরপর আবার শুরু হলো যুদ্ধ। প্রতাপ এরপর বুঝলেন ক্ষমতার দখল ছাড়াও মোঘল তাখতের আসল লোভ তার বিপুল সম্পদের দিকে। এজন্য তিনি তার বন্ধু কিংবদন্তি চাঁদ সওদাগরের বংশধর ব্যবসায়ী চন্দ্রধর বণিককে ডেকে নিয়ে বললেন, যুদ্ধের ফল অনিশ্চিত, তাই সম্পদ সুরক্ষিত না রাখতে পারলে ভবিষ্যতে শক্তি সঞ্চয় করা অসম্ভব। চন্দ্রধর এরপর রাজা প্রতাপাদিত্যের সে বিপুল সম্পদ সপ্তডিঙায় তুলে রওনা দিলেন সুন্দরবনের গভীরে। সাথে নিলেন কারিগর আর স্থপতিদের, আর প্রতিজ্ঞা করলেন তিনি এই সম্পদ সুরক্ষিত রাখবেন আর অপেক্ষা করবেন প্রতাপাদিত্যের জন্য। সেই সপ্তডিঙা ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল গভীর অরণ্যের অন্ধকারে। শুধু প্রতাপের কাছে চন্দ্রধরের অনুচর নিয়ে এলো একটা মুদ্রা আর একটা আংটি। 1611 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর যুদ্ধে প্রতাপাদিত্য পরাজিত হয়। মানসিং তাকে আগ্রায় পাঠানোর নির্দেশ দিলেন। মাঝপথে বেনারস আসার পর আহত প্রতাপাদিত্যের স্বাস্থ্যের অবনতি হয়। এক বাঙালি ব্রাহ্মণ তার সেবায় নিযুক্ত হন। এরপর প্রতাপাদিত্য বেনারসেই মারা যান। তার সৎকার করা হয় সেই গ্রামেই। এরপর কেটে যায় বহু শতাব্দী। রাজা প্রতাপাদিত্যের সেই অতুল সম্পদ সপ্তডিঙার কথা কুয়াশার মধ্যে ভেসে থাকে সুন্দরবনের গভীরে, শুধুমাত্র একটা কিংবদন্তি হয়ে। এই গুপ্তধন পাওয়ার লোভে বহু মানুষ সুন্দরবনে এসে নিজের প্রাণ হারিয়েছে।
গল্প বলার পর নিশানাথ সুবর্ণকে একটা সোনার মুদ্রা আর একটা আংটি দেখায়, যেগুলো ছিল প্রতাপাদিত্যের। সুবর্ণ নিশানাথকে জিজ্ঞেস করে, আপনি এসব কোথায় পেলেন? নিশানাথ বলে, শেষ সময়ে প্রতাপাদিত্যকে যে ব্রাহ্মণ সেবা করেছিল সে আমার পূর্বপুরুষ। প্রতাপাদিত্য খুশি হয়ে তাকে এসব দিয়েছিল। নিশানাথ আরও বলে, আমার মনে হয় এই স্বর্ণমুদ্রা আর আংটির সঙ্গে ওই গুপ্তধনের সরাসরি কোনো কানেকশন আছে। সুবর্ণ বলে, আমি তো এখানে গুপ্তধন খুঁজতে আসিনি, আর আমি টাকার বিনিময়ে ওসব কাজ করি না। নিশানাথ বলে, আমি শুধু চাই একটা দীর্ঘ শতাব্দীর পুরনো পারিবারিক রহস্য ভেদ করতে। আমার বাবা আর দাদা অনেক বছর সুন্দরবনের এই গুপ্তধনের সন্ধান চালিয়েছে। আমার দাদা বেশি কিছু করতে পারেনি, তবে বাবা অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। বাবা বলেছিলেন তার সমস্ত কিছু সে একটা ডায়েরিতে লিখে গিয়েছেন। সুবর্ণ বলে, তাহলে আমরা যদি আপনার বাবার সেই ডায়েরিটা পেয়ে যাই তাহলে তো ডায়েরি থেকেই সব জানতে পারবো। নিশানাথ তখন সুবর্ণর হাতে কিছু কাগজ দেয়, যেটাতে শুরুতে দেখানো সেই সাপের চিহ্নওয়ালা চিত্রকর্ম ছিল, আর সাথে একটা ধাঁধা লেখা ছিল। সুবর্ণ, আবির আর ঝিনুক এরপর ওই ধাঁধা ডিকোড করে একটা বইয়ের সন্ধান পায়। বইটা খোঁজার জন্য নিশানাথ তার বাবার লাইব্রেরি খুলে দেয়। সেখানে খোঁজাখুঁজি করে আবির একটা বই পায়, কিন্তু ওই বইয়ে কিছুই ছিল না। এজন্য সুবর্ণ আবারও ধাঁধাটা পড়ে, যেখানে একটা চাঁদের কথা উল্লেখ ছিল। সুবর্ণ বুঝতে পারে যে এই বইটা নকল। আসল বই যেখানে আছে সেখানে চাঁদের চিহ্ন আছে। এরপর তারা চারিদিকে চাঁদের চিহ্ন খুঁজতে শুরু করে। সুবর্ণ বুকশেলফের একটা জায়গায় চাঁদের চিহ্ন দেখতে পেয়ে সেখানে খুঁজতে থাকে। অবশেষে সেখানে তারা ওই আসল বইটা খুঁজে পায়। সুবর্ণ বইটা খুললে সেখানে নিশানাথের বাবার ওই ডায়েরিটাও খুঁজে পায়। নিশানাথ ওই ডায়েরির ভেতর থেকে একটা চিরকুট বের করে, যেটা তার বাবা তার জন্য লিখেছিল। নিশানাথ চিরকুটটা তাদের পড়ে শোনায়। তার বাবা লিখেছিল, রাজা প্রতাপাদিত্যের ঐশ্বর্যের সন্ধান আমি পেয়েছি। এই ডায়েরিতে সব সংক্ষেপে লেখা আছে, কারণ আমি চাই না এই রহস্য কোনোভাবেই অপাত্রে পড়ুক। আমি জানি তুই পারবি, কিন্তু তুই কখনো লোভ করিস না। এগুলো মানুষের সেবার কাজে লাগাস, তাতে প্রতাপাদিত্য আর চন্দ্রধরের আত্মা শান্তি পাবে। নিশানাথ সুবর্ণকে এই রহস্য সমাধান করার জন্য রিকোয়েস্ট করে বলে, ওই গুপ্তধন যদি সত্যিই থাকে তাহলে আমি সেগুলো সব সরকারের হাতে তুলে দিয়ে আমার দায়িত্ব শেষ করব। অন্তত এইটুকু জানবো যে আমার বাবার এত পরিশ্রম বৃথা যায়নি। কিন্তু সুবর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তার থেকে একটু সময় চেয়ে নেয়, আর তার বাবার ডায়েরিটাও নিয়ে যেতে চায়। নিশানাথ বলে, ওটা আপনি কাল এসে নিয়ে যাবেন। বাবার শেষ স্মৃতি তো আজ রাতে এখানেই থাকুক। আমি কেমব্রিজ আর আপনি অক্সফোর্ডের প্রফেসর, আমি বিশ্বাস করি আপনি না বলবেন না। সুবর্ণ এতে রাজি হয়ে যায়। এরপর সুবর্ণ আবির আর ঝিনুককে নিয়ে বাইরে খাবার খেতে যায়। সেখানে ঝিনুক বলে, আমরা কি তাহলে এবার সুন্দরবনে যাচ্ছি? সুবর্ণ বলে, না, সামনে তোদের বিয়ে। ঝিনুক বলে, বিয়ে পরে হবে, আগে গুপ্তধন খুঁজে বের করা যাক। এটা শুনে সুবর্ণ বলে, ঠিক আছে, তাহলে নিজের ফ্যামিলিকে সামলানোর দায়িত্ব তোদের, আর সুন্দরবনে গিয়ে তোদের সামলানোর দায়িত্ব আমার। কাল নিশানাথের ডায়েরিটা নিতে হবে। সুবর্ণর তখন মনে পড়ে যে আগামীকাল তার বঙ্গরত্ন অ্যাওয়ার্ড পাওয়ার কথা। পরদিন সন্ধ্যায় সুবর্ণ আবির আর ঝিনুককে সাথে নিয়ে তার অ্যাওয়ার্ড নিতে যায়। সেখানে প্রসেনজিতের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চে সুবর্ণ সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি আমার এই আনন্দ ভাগ করে নিচ্ছি আমার দুই সহযাত্রী আবির আর ঝিনুকের সাথে। আমাদের যে অভিযানের কথা আপনারা শুনেছেন, সেখানে আমরা বেরিয়ে পড়েছিলাম বাংলার গৌরব ইতিহাস আর সংস্কৃতি এবং রূপকথার খোঁজে। আমার দৃঢ় বিশ্বাস এগুলো বাংলার আসল গুপ্তধন। এরপর সবাই সুবর্ণের ছবি তুলতে থাকে। পরের সিনে আমরা দেখি তীব্র আলোতে সুবর্ণর ঘুম ভেঙে যায়। সুবর্ণ চোখ মুললে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। সে তার সামনে আবির আর ঝিনুককেও পড়ে থাকতে দেখে। সুবর্ণর সামনে একটা লোক দাঁড়িয়েছিল। লোকটার নাম সেলিম। লোকটাকে দেখে সুবর্ণর গতরাতের কথা মনে পড়ে যায়। গতরাতে অ্যাওয়ার্ড শো শেষে সুবর্ণ, আবির আর ঝিনুক প্ল্যান করছিল যে নিশানাথের বাড়িতে যাবে ওই ডায়েরিটা নিতে। সুবর্ণ নিশানাথকে কল করার জন্য ফোন বের করলে সে তার ফোনে মিস্টার সরকারের 5টা মিস কল দেখতে পায়। মিস্টার সরকার মূলত একজন পুলিশ অফিসার, যে সুবর্ণর অনেক পরিচিত ছিল। ঠিক সেই মুহূর্তে সুবর্ণর সামনে পুলিশের গাড়ি এসে থামে। পুলিশ আবিরকে বলে, নিশানাথ চট্টোপাধ্যায় খুন হয়েছেন। ওনার বাড়িতে লাস্ট আপনারাই গিয়েছিলেন, তাই আপনাদেরকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এসব শুনে তারা অনেক অবাক হয়ে যায়। সুবর্ণ সরকারকে কল করতেই যাচ্ছিল, কিন্তু ইন্সপেক্টর তাকে জানায় যে সরকার লালবাজারে তাদের জন্য অপেক্ষা করছে। এরপর সুবর্ণ, আবির আর ঝিনুক তার কথা বিশ্বাস করে গাড়িতে উঠে পড়ে। কিন্তু তারা জানতো না এই পুলিশই আসলে ছিল সেলিম। সে পুলিশের ছদ্মবেশে এসে সুবর্ণ আর তার টিমকে কিডন্যাপ করে। সুবর্ণ এসব কিছু মনে পড়লে সে সেলিমকে বলে, কাল রাতে ওই খাবার পানিতে কিছু মিশিয়েছিলে? সেলিম তা স্বীকার করে নেয়। সেলিম সুবর্ণকে সেখান থেকে ওপরে নিয়ে যায়। তারা এই মুহূর্তে নৌকায় একেবারে মাঝ নদীতে ছিল। সুবর্ণ বুঝতে পারছিল না যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
সেলিম সুবর্ণকে বলে, আমরা সুন্দরবন যাচ্ছি। এদিকে নিশানাথের খুনের অভিযোগ যেহেতু সুবর্ণর উপরে এসেছিল, তাই পুলিশ তাকে খুঁজছিল। কমিশনার ইন্সপেক্টর সরকার আর বাগচিকে সুবর্ণকে খুঁজে বের করার জন্য দায়িত্ব দেন। এদিকে ইন্সপেক্টর সরকার কোনোভাবেই এটা বিশ্বাস করে না যে সুবর্ণ এই খুনটা করেছে, কিন্তু বাগচি ছিল সরকারের মতের বিরুদ্ধে। কমিশনারের অর্ডারে তারা সুবর্ণকে খুঁজতে শুরু করে। পুলিশের ধরার আগেই তারা কিডন্যাপ হয়ে গেছে, যার কারণে সবাই ভাবে সুবর্ণ খুন করে হয়তো পালিয়ে গেছে। সুবর্ণ যেহেতু অনেক বড় একজন সেলিব্রিটি ছিল, তাই সারা দেশের নিউজে সুবর্ণকে খুনি বলে আখ্যায়িত করা হয়। নিশানাথের খুনের সিসিটিভি ফুটেজ এবং নিউজে দেখানো হচ্ছিল যেখানে নিশানাথকে গুলি করে হত্যা করা হয়। নিউজে বলা হচ্ছিল ইতিহাসবিদ সুবর্ণ সেন গুপ্তধনের নকশার জন্য নিশানাথ চট্টোপাধ্যায়কে খুন করেছে। বঙ্গরত্ন বিজয়ী আসলে একজন খুনি। সেলিম এই নিউজটা সুবর্ণকে দেখায়। এটা দেখে আবির আর ঝিনুক ভীষণ উত্তেজিত হয়ে যায়। সুবর্ণ তাদেরকে ঠান্ডা মাথায় বলে, এটা মিডিয়ার ট্রায়াল, গোটা দুনিয়াতে এখন এগুলোই চলছে। সুবর্ণ তাদেরকে বলে, এই সব কিছুর জন্য এখন আমার কারণে তোরা বিপদে পড়লি। এবার তোদের কিছু হলে তোদের ফ্যামিলিকে আমি কি জবাব দেব? এখানে সেলিমের চেলা রাজ সুবর্ণকে খারাপ কথা বললে আবির অনেক রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। সুবর্ণ আবিরকে ছাড়াতে গেলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেলিম তখন সুবর্ণকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন সেলিমের বস তাকে কল করে। সেলিমের বস আদিত্য গুহ। সে সুবর্ণর সঙ্গে কথা বলতে চাইলে সেলিম তার ফোন স্পিকারে দেয়। আদিত্য বলে, আমি রাজা প্রতাপাদিত্যের গুপ্তধন চাই। সুবর্ণ তাকে জিজ্ঞেস করে, তাহলে প্রফেসরকে মারলেন কেন? উনি কি দোষ করেছিল? জবাবে আদিত্য বলে, প্রফেসরের আর কোনো প্রয়োজন ছিল না। ডায়েরি পেয়ে আপনি অনেক উপকার করেছেন। প্রফেসর ছিল আদর্শবাদী। সে গুপ্তধন পেলে সেটা তো সমাজসেবা লাগিয়ে দিত। সুবর্ণ তাকে আবির আর ঝিনুককে ছেড়ে দিতে বলে, কিন্তু আদিত্য বলে, আগে গুপ্তধন খুঁজে দে, তারপর সবাইকে বাড়ি নিয়ে যা। ঝিনুক আদিত্যকে রিকোয়েস্ট করে বলে যে তারা বাড়িতে একটু খবর দিতে চায়, কিন্তু আদিত্য তার এই কথায় পাত্তা দেয় না। সুবর্ণ বলে, আমি আপনাকে গুপ্তধন খুঁজে দেব, আমার মোবাইল, ল্যাপটপ আর ইন্টারনেট লাগবে। এটা শুনে আদিত্য বলে, আপনার হাতে ইন্টারনেট তুলে দেওয়া মানে শত্রুর হাতে ব্রহ্মাস্ত্র তুলে দেওয়া। আমি খুব ভালো করেই জানি ওই ডায়েরিতেই সব আছে। কাল বিকেলের মধ্যে কাজ শেষ না হলে আপনার 2 সহকারী মারা যাবে। এটা বলেই আদিত্য ফোনটা কেটে দেয়। এদিকে ঝিনুক আর আবিরের ফ্যামিলি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, কিন্তু তাদের ফোন সুইচ অফ ছিল। একদিকে সোশ্যাল মিডিয়াতে সুবর্ণের খুন করা নিয়ে লোকজন সমালোচনা করছিল, আর অন্যদিকে এই বিষয়টা নিয়ে বাগচি আর সরকার ইনভেস্টিগেশন করছিল। সরকারের বিশ্বাস ছিল সুবর্ণ খুনটা করেনি, সুবর্ণকে কেউ তুলে নিয়ে গেছে। কিন্তু বাগচি বারবার সরকারকে বলে, সুবর্ণ খুন করে এখান থেকে পালিয়ে গেছে, যত যাই হোক সে কিন্তু ধরা পড়বেই। এদিকে নৌকায় সুবর্ণদের 3 জনকে সেলিমের লোকেরা নজরবন্দি করে রেখেছিল। সুবর্ণ সেখানে বসে ভাবছিল যে সে এবার কি করবে। একজন লোক সুবর্ণকে ওই ডায়েরি আর প্রতাপাদিত্যর সোনার মুদ্রা আর আংটি এনে দেয়। সুবর্ণ সেই ডায়েরির ধাঁধা পড়ে বোঝার চেষ্টা করছিল এখানে কি বলা হয়েছে। পরদিন সুবর্ণ ডায়েরি নিয়ে বসে কিছু একটা ভাবছিল। আবির সেখানে এসে সুবর্ণকে ডাকলে সুবর্ণ তাকে বলে, ফোনে লোকটার গলাটা খুব সুবর্ণ এরপর ডায়েরির একটা ধাঁধা ডিকোড করে সংগ্রামপুর নামের একটা এলাকা আর একটা মনসা মন্দিরের ব্যাপারে জানতে পারে। সংগ্রামপুরের কথা শুনে সুবর্ণের পাশ থেকে রাজ বলে, সংগ্রামপুর তো সুন্দরবনেই আছে, আর সেখানে একটা পুরনো মন্দিরও আছে, কিন্তু সেখানে তো কেউ এখন যায় না। সুবর্ণ এখানে ধাঁধার কিছুটা অংশ সলভ করতে পেরেছিল। সেলিমের পর তাদেরকে সংগ্রামপুর নিয়ে যেতে থাকে। এদিকে সরকার আর বাগচি নৌকায় করে সুন্দরবনের দিকেই যাচ্ছিল। বাগচি সরকারকে বলে, পোস্টমর্টম রিপোর্ট বলছে একটা গুলি। শুনলাম সুবর্ণ সেন সপ্তাহে 7 দিন শুটিং প্র্যাকটিস করে। জবাবে সরকার বলে, কোনো মার্ডার ওয়েপন বা ফিঙ্গারপ্রিন্ট কি তুমি পেয়েছো? নৌকার ইনফরমেশন তুমি কিভাবে পেলে? আর ওতেই যে সুবর্ণ সেন আছে তুমি কিভাবে জানলে? বাগচি হেসে বলে, সোর্সকেও জানায় না সরকার। কিছুক্ষণ পরেই সুবর্ণ সংগ্রামপুরে পৌঁছে যায়। সেলিম আর তার লোকজন তাদেরকে গার্ড দিয়ে ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে আবার আদিত্য কল করে সুবর্ণকে মনে করিয়ে দেয় যে তার হাতে কিন্তু আর বেশি সময় নেই। রাজ তাদেরকে পুরনো সেই মন্দিরের কাছে নিয়ে যায়, কিন্তু জায়গাটাতে কোনো মনসা মূর্তি ছিল না, বরং একটা রাজার মূর্তি বানানো ছিল। এটা দেখে রাজ বলে, এখানেই তো মন্দিরটা ছিল। সুবর্ণ বলে, মন্দিরটা নিশ্চয়ই এখানেই কোথাও হবে। ওই ধাঁধায় আবার দ্বারপথের কথা বলা ছিল। এই হলো দ্বারপথ। ধাঁধা অনুযায়ী মূল্য ভক্ষণের দ্বারপথ দিশা দেখাবে। দ্বারপথের কোনো মূল্য দিতে হবে।
এখানে সুবর্ণ ধাঁধা কিছুটা বুঝতে পারলেও এই দাঁড় পাথে কি মূল্য দিতে হবে এটা সুবর্ণ কোনোভাবেই ধরতে পারছিল না। সে ওই মূর্তির চারপাশে ঘুরে দেখে বোঝার চেষ্টা করছিল ধাঁধাটা কিভাবে সলভ করবে। রাজও তখন ওই মূর্তিটা ভালোভাবে দেখার জন্য সামনে যায়। তখন রাজের কাঁধে থাকা ব্যাগটা বারবার উঁচু হতে থাকে, যেন রাজার ওই মূর্তিটা ওই ব্যাগটাকে নিজের দিকে টানছে। রাজ বুঝতে পারছিল না এটা কি হচ্ছে। তবে সুবর্ণ এই বিষয়টা খেয়াল করে। সে রাজকে জিজ্ঞেস করে, এই ব্যাগের মধ্যে প্রতাপাদিত্যর মুদ্রাটা আছে না? রাজ তখন ওই মুদ্রাটা সুবর্ণকে বের করে দেয়। সুবর্ণ ওই মুদ্রাটা নিয়ে মূর্তির সামনে এগোলে দেখে ওই মূর্তি ওই মুদ্রাটাকে নিজের দিকে টানছে। এটা দেখে সুবর্ণ এই ধাঁধার মানেটা বুঝতে পারে। সুবর্ণ আবির আর ঝিনুকে এক্সপ্লেন করে যে এটা কোনো সাধারণ মুদ্রা নয়, ওপরে সোনার জল করা কিন্তু ভেতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক রয়েছে, যা চন্দ্রধর প্রতাপকে দিয়েছিল। এটাই গুপ্তধনের চাবি। সে চেয়েছিল প্রতাপ নিজে এসে তার গুপ্তধন বুঝে নিক। এরপর সুবর্ণ এই মুদ্রাটা ওই মূর্তির পেটে থাকা ফাঁকা জায়গাটাতে রাখে। সাথে সাথে সেখানে তাদের পায়ের নিচে একটা সুড়ঙ্গের রাস্তা খুলে যায়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে বাগচি আর সরকারও সেই জায়গায় চলে আসে যেখানে সেলিম তাদের নৌকা থামিয়েছিল। সেখানে তারা সুবর্ণর মানি ব্যাগ আর ফোন খুঁজে পায়। সরকার এসব দেখে বলে, ক্রিমিনাল কি কখনো স্বেচ্ছায় তার মানি ব্যাগ আর ফোন ফেলে যায়? ওদের নিশ্চয়ই কোথাও শিফট করেছে। আমাদের ইমিডিয়েটলি ওদের লোকেশন ডেটা জোগাড় করতে হবে। এরপর আমরা সুবর্ণকে ওই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতে দেখি। সুবর্ণের সঙ্গে আবির আর ঝিনুকও প্রবেশ করে, আর তাদের পাহারা দেওয়ার জন্য সাথে সেলিম, রাজ আর সাথে আরও কয়েকজন যায়। সুবর্ণ সুড়ঙ্গের ভেতরে অনেকগুলো সিংহের মূর্তি দেখতে পায়। ভেতরে অনেক অন্ধকার থাকায় সুবর্ণ সেখানে মশাল জ্বালিয়ে এগিয়ে যায়। সামনে গিয়ে তারা একটা যশস্বী দেবীর মূর্তি দেখতে পায়। সুবর্ণ বলে, আমরা যে যশস্বী দেবীকে চিনি সেটা তো আলাদা, কারণ যশস্বী দেবীর মন্দিরের মূর্তিটা তো সোজা দিকে তাকিয়েছিল। শোনা যায় প্রতাপাদিত্য মাটির নিচে একটা মূর্তি প্রতিষ্ঠা করেছিল। এই মূর্তিটাই হয়তো সেই মূর্তি। আবিরের কারণ জিজ্ঞেস করলে সুবর্ণ বলে, সে এক লম্বা কাহিনী। প্রতাপাদিত্যের অনেক রাগ ছিল, যার কারণে তিনি নিজের কাকার ছেলে মেয়ে সবাইকে খুন করেছিল। এমনকি শোনা যায় সাধারণ প্রজাদেরও বিনা অপরাধে ভয়ঙ্কর শাস্তি দিত। এসব দেখে দেবী প্রতাপের থেকে মুখ ঘুরিয়ে নেন। সেই থেকে প্রতাপের পতন শুরু। আবির জিজ্ঞেস করে, কিন্তু গহ্বর এখানে কেন? সুবর্ণ বলে, এই গহ্বর চন্দ্রধরের তৈরি। চন্দ্রধর তার বন্ধু ছিল, তাতেই বোঝা যাচ্ছে। সে হয়তো চেয়েছিল প্রতাপ নিজে এসে অনুতপ্ত হোক আর ক্ষমা চাক। সুবর্ণ আবিরকে সামনে বানানো প্রতাপের মূর্তি দেখায়, যেখানে প্রতাপ দেবীর সামনে হাঁটু মুড়ে বসে ক্ষমা চাইছিল। সুবর্ণ সেখানে মেঝেতে সাপের সিম্বল দেখতে পায়, যেটা সেখান থেকে শুরু হয়ে মূর্তির কাছে গিয়ে থেমেছে। সেলিম আশেপাশে কোনো ফাঁদ আছে কিনা সেটা চেক করার জন্য তার এক লোককে পাঠায়। ওই লোকটা একটু সামনে এগিয়ে গেলে অদ্ভুত আওয়াজ হতে থাকে। সুবর্ণ এতে বুঝতে পারে এই গুহাকে দেখতে সাধারণ হলেও পদে পদে লুকোনো আছে মৃত্যুর ফাঁদ। সুবর্ণ লোকটাকে সামনে এগোতে মানা করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে লোকটা এগিয়ে যেতে যেতে হঠাৎ একটা সাপের সিম্বলে পা দেয়, যার ফলে সেখান থেকে একটা বর্ষা বের হয়ে ওই লোকটার শরীরে ঢুকে যায়। সুবর্ণর চোখের সামনেই মরণ ফাঁদে পড়ে লোকটা সেখানেই মারা যায়। ওই সাপের সিম্বলে পা দেওয়ার ফলে ওই রাস্তার চারপাশে থাকা বর্ষাগুলো এমনভাবে অ্যাক্টিভেট হয়ে যায় যে সেখান দিয়ে কেউ অতিক্রম করতে চাইলেই বর্ষার আঘাতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সুবর্ণ সেলিমকে বলে, কবিতায় তো এই বিপদের ওয়ার্নিং দেওয়াই ছিল। সেলিম এবার সুবর্ণকে ওই রাস্তা পার করার জন্য ফোর্স করতে থাকে। সুবর্ণ আবির আর ঝিনুককে বলে, ভালো করে সাপের সিম্বলগুলো লক্ষ্য করো। সাপের মুখগুলো কিন্তু খোলা, যার কারণে এতে পা দিতেই অস্ত্রগুলো অ্যাক্টিভেট হয়ে গেল। এরপর সুবর্ণ ডায়েরিতে থাকা ধাঁধা ডিকোড করতে থাকে। ধাঁধা অনুযায়ী মানুষকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। এই ক্ষমা চাওয়ার মধ্যেই ছিল ওই দেবীর কাছে পৌঁছানোর রাস্তা। সুবর্ণ ধাঁধাটা ভালোভাবে ডিকোড করলে বুঝতে পারে যে এখানে মাটিতে শুয়ে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। সুবর্ণ তখন মাটিতে হামাগুড়ি দিয়ে ওই অস্ত্রগুলো পার হতে শুরু করে। এটা দেখে আবির আর ঝিনুক দুজনেই অনেক ভয় পায়। সুবর্ণ কোনোভাবে হামাগুড়ি দিয়ে দেবীর কাছে পৌঁছে যায়। সেখানেও একটা সাপের সিম্বল ছিল, যেটার মুখ বন্ধ ছিল। সুবর্ণ বুঝতে পারে যে এই সাপের মুখ খুলে দিলেই ওই অস্ত্র চালনা বন্ধ হয়ে যাবে। সেই অনুযায়ী সুবর্ণ ওই সাপের সিম্বলে চাপ দিলে সাথে সাথে অস্ত্র চালনা বন্ধ খুলে দিলেই ওই অস্ত্র চালনা বন্ধ হয়ে যাবে। সেই অনুযায়ী সুবর্ণ ওই সাপের সিম্বলে চাপ দিলে সাথে সাথে অস্ত্র চালনা বন্ধ হয়ে যায়। তখন আবির, ঝিনুক আর সেলিম নিরাপদে রাস্তাটা পার হয়ে সুবর্ণের কাছে আসে। সুবর্ণ দেবীর সামনে বসা প্রতাপের মূর্তির সামনে দাঁড়িয়ে বাকি ধাঁধা আওড়াতে থাকে। সুবর্ণ বলে, ধাঁধাটা ছিল, ক্ষমা চাও হে হিরণ, শিরোধার্য হে ভূষণ। আমরা দেখতে পাচ্ছি রাজা ক্ষমা চাইল।
এখন এটা কি রাজার উদ্দেশ্যে কোনো জ্ঞানের কথা? সুবর্ণ প্রতাপের মূর্তির মাথায় একটা আলো খেয়াল করে। সে মূর্তির মাথাটাতে হাত দিয়ে একটু মুছে দিলেই সেখান থেকে একটা আলো বের হয়ে আসে, যেটা গিয়ে সেখানে থাকা একটা পাথরের দণ্ডের ওপর গিয়ে পড়ে। সুবর্ণ সেই দণ্ডটা টানলে ওই দেবীর মূর্তির মুখ একদম সোজা হয়ে যায়, আর সেখানে ড্রয়ারের মতো কিছু একটা বেরিয়ে আসে। সুবর্ণ সেটার ভেতরে একটা বাক্স খুঁজে পায়। বাক্সটার ভেতরে ছিল দুটো পাথর, যেগুলোর মধ্যে ত্রিশূল আর সাপের নকশা করা ছিল। এখানে সুবর্ণ ডায়েরির আরও কিছু ধাঁধা সলভ করে ফেলে। সুবর্ণ ওই বাক্সটা রাজের হাতে দিলে রাজ সেটা দেখে বলে, এটাই গুপ্তধন? এটার জন্য এত কষ্ট? সুবর্ণ বলে, মনে হয় না। নিশানাথবাবু ঠিক কথাই বলেছিলেন। প্রতাপাদিত্যের আংটি আর মুদ্রা দুটোই আমাদের গুপ্তধনের পথ দেখাবে। এখন মুদ্রাটা তো দেখলাম, বাকি রইল আংটি আর ওই পাথর দুটো। কিন্তু এর মধ্যে কি কানেকশন সেটা ভাবতে হবে। সেলিম বলে, ভাবুন ভাবুন। সুবর্ণ এর জন্য কিছুটা সময় চায় আর বলে, তাড়াহুড়ো করলে কি হতে পারে সেটা তো দেখতেই পাচ্ছেন। সুবর্ণ লঞ্চে ফিরতে চাইলে সেলিম বলে, এখানে পুলিশ ঢুকেছে, তাই বস বলেছে দাদার কাছে নিয়ে যেতে। সুবর্ণ বুঝতে পারছিল না এই দাদাটা আবার কে। সেলিম তাদেরকে এরপর দাদার কাছে নিয়ে যায়। সুবর্ণ দাদাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ এই দাদা আর কেউ নয়, দশানন। আর এই দশানন একজন পাকা চোর, যার সাথে সুবর্ণ আগেও লড়েছে, এমনকি সে আগের মিশনে মারাও গিয়েছিল। অন্যদিকে বাগচি কনফিডেন্সের সাথে সরকারকে বলে, সুবর্ণ যে মার্ডার করেছে এটা প্রমাণ হবেই। কিন্তু সরকার জবাবে বলে, সুবর্ণ যে এই মার্ডারের সঙ্গে যুক্ত না সেটা সময় হলেই উন্মোচন হবে, শুধু অপেক্ষা করুন। এদিকে দশানন সুবর্ণ আর তার টিমকে অন্য একটা লঞ্চে নিয়ে আসে। সেখানে ঝিনুক দশাননকে জিজ্ঞেস করে, আপনি তো মারা গিয়েছিলেন, তাহলে কিভাবে বেঁচে গেলেন? তখন দশানন বলে, আমার মৃত্যু নেই, আমি এভাবেই বারবার ফিরে আসব। সুবর্ণ বলে, বুঝেছি, আপনি আমাদের পিছু ছাড়বেন না, কিন্তু প্রফেসর নিশানাথকে মেরে আমার উপর দোষ চাপিয়ে গুপ্তধন খুঁজে বের করার বুদ্ধিটা আপনার মাথায় নেই, তাই আমি সামনের দিকে আর এগোবো না। দশানন তখন সুবর্ণকে আবির আর ঝিনুককে মারার হুমকি দেয়, যার কারণে সুবর্ণ আর মানা করতে পারে না। এরপর সবাইকে চোখ বেঁধে একটা রুমে নিয়ে আসা হয়। সেখানে দশানন সুবর্ণকে বলে, হাতে কিন্তু খুব বেশি সময় নেই, গুপ্তধন খুঁজে দাও। এটা বলেই দশানন বাইরে থেকে দরজা লাগিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে আটকে থাকলে তো তাদের চলবে না, এজন্য সুবর্ণ একটা প্ল্যান বানায়। আবির ভেতরে বসে এমন অভিনয় করতে শুরু করে যেন তার হাতে সাপ কেটেছে। ঝিনুক ভেতর থেকে সবাইকে চিৎকার করে ডাকতে শুরু করে। তাদের আওয়াজ শুনে রাজ দরজা খুলে ভেতরে চলে আসে। রাজ ভেতরে ঢুকতেই সুবর্ণ পেছন থেকে একটা বাটাল নিয়ে রাজের ঘাড়ের মধ্যে ধরে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বলে, তোর কাছে যা অস্ত্রশস্ত্র আছে সব আমাদের দিয়ে দে। রাজও ভাবে যে সুবর্ণর হাতে সত্যিই পিস্তল আছে, এজন্য সে ভয়ে কাঁপতে শুরু করে। আবির আর ঝিনুক রাজের পকেট থেকে পিস্তল আর মোবাইল নিয়ে সেখান থেকে বাইরে বের হয়। এরপর সুবর্ণ রাজকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে আটকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। সুবর্ণ সামনে থেকে একটা অটো ম্যানেজ করে। অটোতে উঠে ঝিনুক তার বাবাকে কল করে পুরো ঘটনাটা জানায়, সাথে এটাও বলে যে সুবর্ণ নির্দোষ। নেটওয়ার্ক ইস্যু থাকার কারণে ঝিনুক বেশিক্ষণ কথা বলতে পারে না। অন্যদিকে দশানন বস আদিত্যকে কল করে বলে, চিন্তা করবেন না, গুপ্তধন খুব শীঘ্রই পাবেন, আমার উপর ভরসা রাখুন। দশানন এরপর সুবর্ণর ঘরটা খুললে ভেতর থেকে রাজ বেরিয়ে আসে। রাজ জানায় যে ওরা পালিয়ে গেছে। এটা শুনে তো দশানন রেগে একেবারে পাগল হয়ে যায়। দশানন সময় নষ্ট না করে দ্রুত সুবর্ণদের খুঁজতে বেরিয়ে যায়। সে আদিত্যকেও এটা জানিয়ে দেয়। আদিত্য এতে রেগে গেলে দশানন বলে, আরে ওরা পালাতে পারবে না, কারণ মোবাইলে ট্র্যাকার লাগানো আছে। এরপর আমরা দেখি সরকার তার মোবাইলের মাধ্যমে কাউকে ট্র্যাক করছে। এটা দেখে বাগচি জিজ্ঞেস করে, কাকে ট্র্যাক করছেন? সরকার বলে, আমার সোর্স অ্যাক্টিভ আছে। সরকার এখানে বাগচির কথাই তাকে রিপিট করে দেয়। সোর্স কিন্তু কেউ কাউকে জানায় না। এই সুবর্ণ, ঝিনুক আর আবির পালাতে পালাতে সেখানকার একটা গ্রামের অনুষ্ঠানে এসে পড়ে, আর তাদের ফলো করতে করতে দশাননও সেখানে চলে আসে। তারা যাতে তাদেরকে চিনতে না পারে এজন্য সুবর্ণ, আবির আর ঝিনুক সেখান থেকে মুখোশ নিয়ে পড়ে নেয়। দশানন খুঁজতে খুঁজতে তাদের কাছেই চলে আসে, কিন্তু তাদের মুখে মুখোশ ছিল, যার কারণে দশানন তাদেরকে চিনতে পারে না। দশানন যাতে তাদেরকে চিনতে না পারে এজন্য তিনজনেই নাচের ভান করতে থাকে। সুবর্ণ এক পর্যায়ে দশাননকে ধাক্কা দিয়ে ওই লোকদের নাচের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালাতে থাকে। সেখানকার একজন লোক সুবর্ণ আর তার দুই সহযাত্রীকে নৌকায় উঠিয়ে দেয়। সেখানে একটা মাতাল লোক বসেছিল, যে তাদেরকে পালাতে দেখে ফেলে। দশানন তার দলবল নিয়ে সেখানে এলে ওই মাতাল লোকটা তাকে বলে দেয় যে ওরা তিনজন এদিক দিয়েই পালিয়েছে। দশানন দ্রুত ঘাটের দিকে এগিয়ে গিয়ে দেখে তারা একটা নৌকায় উঠে গেছে।
দশানন নৌকায় শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে নৌকাটা দশাননের হাতের বাইরে চলে যায়। অবশেষে সুবর্ণ দশাননের থেকে পালাতে সফল হয়। এদিকে নৌকায় উঠে তারা তিনজন সবার আগে খাবার খায়। এখানকার খাবার তাদের অনেক ভালো লাগে। তারা রান্নার অনেক প্রশংসা করে। এটা শুনে রাধুনী বলে, খিদে পেটে খাচ্ছেন তো, তাই ভালো লাগছে, না হলে আপনাদের মুখে কি এসব রোচে? এটা শুনে ঝিনুক বলে, না না, সত্যিই খাবারটা অনেক ভালো হয়েছে। এরপর সেখান থেকে একটা মহিলা ঝিনুককে জিজ্ঞেস করে, তোমার শাঁখা সিঁদুর কই? এই প্রশ্ন শুনে তারা সবাই কিছুটা বিব্রত হয়ে যায়। ঝিনুক মহিলাটাকে বলে, আমাদের বিয়ে হবে, এখনো হয়নি। সুবর্ণ তখন মাঝখানে ফোড়ন কেটে বলে, কবে হবে? মহিলাটা ঝিনুক আর আবিরকে বলে, তোমাদের এখনো বিয়ে হয়নি? দুজনে এভাবে ঘুরছো, বাড়ির লোক কিছু বলে না? আবির বলে, না না, আমরা ভালো, আমাদের সাথে তো সোনা কাকা আছে। রাতের বেলা সুবর্ণ বিশ্রাম নিচ্ছিল। তখন আবির তাকে জিজ্ঞেস করে, নিশানাথের বাবা দেবনাথ বাবু গুপ্তধন পেয়েও কেন নেননি? সুবর্ণ বলে, সেটা বলা তো মুশকিল। উনি চন্দ্রধরের লিখিত সংকেতগুলো পাওয়ার পর হয়তো অসুস্থতার কারণে আর এগোননি, কিন্তু তিনি চেয়েছিলেন তার ছেলে যেন গুপ্তধনটা পায়, এজন্যই সমস্ত ধাঁধার সংকেত তিনি রেখে গিয়েছিলেন। এরপর তারা পরবর্তী ধাঁধা ডিকোড করে পরদিন সেই জায়গায় যায়। জায়গাটা ছিল সুন্দরবনের ঘন জঙ্গল। সেখানে বাঘের থেকে বাঁচার জন্য মানুষ তাদের ঘাড়ে একটা মুখোশ লাগিয়ে প্রবেশ করত। তাই সুবর্ণরাও সেটাই করেছিল। দুজন লোক তাদেরকে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে দিতে আসে। লোক দুটো কিছু দূর এগিয়ে দিয়ে তাদেরকে বলে, সামনে আর যাওয়া যাবে না, সামনে চান্দরের এলাকা। এরপর ওই লোক দুটো সেখান থেকে চলে যায়। সুবর্ণ কিছু দূর এগিয়ে গিয়ে সামনে কাদার মধ্যে ওই সাপের সিম্বলটা দেখতে পায়। আপনাদের কি মনে আছে? এটাই কিন্তু সেই জায়গাটা যেখানে আমরা গল্পের একদম শুরুতে একটা লোককে আসতে দেখেছিলাম। তো সাপের সিম্বলটা দেখে সুবর্ণ বুঝতে পারে যে তারা সঠিক পথে এগোচ্ছে। তারা একটু সামনে এগোলে আরও একটা চিহ্ন দেখতে পায়। এই চিহ্নের সামনে থেকেই মুভির শুরুতে দেখা ওই লোকটাকে বাঘ শিকার করেছিল। সুবর্ণ এরপর আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু চারপাশে তারা অনেক অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। সুবর্ণ কিছু বুঝে ওঠার আগেই বনের ভেতরে বাস করা মানুষজন এসে তাদেরকে চারপাশ থেকে ঘিরে ধরে। সুবর্ণর তখন মনে পড়ে যায় যে ওই লোক দুটো যে চান্দরের এলাকার ব্যাপারে বলেছিল, তারা এখন সেই এলাকায় ঢুকে পড়েছে। ওই লোকগুলো তাদের তিনজনকে বন্দি করে চন্দ্রপতি নামের এক লোকের কাছে নিয়ে আসে। সেই ছিল ওই লোকগুলোর রাজা। চন্দ্রপতি তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এখানে কিভাবে এসেছো? সুবর্ণ বলে, দেবনাথের ডায়েরি পড়ে। দেবনাথের কথা শুনে চন্দ্রপতি বলে, আমার দেবনাথকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, শুধু মহারাজ প্রতাপাদিত্যের সেবকের বংশধর বলেই ছেড়ে দিয়েছিলাম। চন্দ্রপতিকে প্রতাপকে মহারাজ বলে ডাকতে শুনে সুবর্ণ অনেক অবাক হয়। সে তাকে জিজ্ঞেস করে, আপনি কে? চন্দ্রপতি জানায় সে চন্দ্রধরের বংশধর। প্রতাপ চন্দ্রধরের মাধ্যমে যে ধন সম্পদ এখানে পাঠিয়েছিল, সেখান থেকেই তারা এখানে বংশ গড়ে তুলেছিল। চন্দ্রপতি আরও বলে, চন্দ্রধর যখন মহারাজের ধন সম্পদ সুন্দরবনে নিয়ে আসে তখন প্রবল বর্ষা, তবে পথে অনেক নৌকা ডুবেও গিয়েছিল। আবির চন্দ্রপতিকে জিজ্ঞেস করে, আপনি শহরের জীবন ছেড়ে এখানে থাকেন, আপনার এতে আফসোস হয় না? জবাবে চন্দ্রপতি বলে, আমি এখানেই ঠিক আছি, শহরের মানুষেরা ভালো না। চন্দ্রপতি আরও বলে, এখানে যারা গুপ্তধনের লোভে পড়ে আসে তারা সবাই মারা যায়। সুবর্ণ চন্দ্রপতিকে জিজ্ঞেস করে যে গুপ্তধন কোথায় আছে। সেই সাথে সে বলে, এই সম্পদ এখন জনগণের সম্পদে পরিণত হবে, কারণ মহারাজ প্রতাপ আর নেই। এটা শুনে চন্দ্রপতি বলে, বাইরের পৃথিবীর এই সম্পদের ওপর কোনো অধিকার নেই, এই সম্পদ শুধু আমাদের। এটা বলেই সে তার পাশে থাকা একটা ত্রিশূল ধরে টান দেয়, যার ফলে সুবর্ণদের পায়ের নিচ থেকে মাটি সরে যায় আর তারা একটা সুড়ঙ্গের ভেতর পড়ে যায়। চন্দ্রপতি এরপর তাদেরকে বলে, এখানকার ধন সম্পদ এখনও আমাদের অধরা, আর কেউ এটা ভোগ করতে পারবে না। এখানে যেই আসবে তার একটাই পরিণাম, মৃত্যু। তখন একটা বাঘ সুড়ঙ্গের দিকে এগিয়ে আসে। এই বাঘটা চন্দ্রপতির পোষা বাঘ। চন্দ্রপতির এই বাঘটাই মুভির শুরুর ওই লোকটাকে শিকার করেছিল। বাঘটা তাদের দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই সুড়ঙ্গের পথ বন্ধ হয়ে যায়। এরপর তারা তিনজন অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়েই হাঁটতে থাকে। ভেতরে প্রচুর অন্ধকার ছিল, যার কারণে আবির রাজের ফোনটা থেকে ফ্ল্যাশ জ্বালায়। তারা এই সুড়ঙ্গের ভেতরে বহু মানুষের কঙ্কাল দেখতে পায়, যা দেখে তারা বুঝতে পারে এখানে আগেও লোভে পড়ে অনেক মানুষ এসেছিল। চন্দ্রপতি তাদেরকেও একইভাবে বন্দি করেছিল, যার কারণে তাদের এমন করুণ পরিণতি হয়েছে। সামনে এগিয়ে গেলে সেখানে সুবর্ণ একটা মশাল দেখতে পায়। আবিরের কাছে একটা লাইটার ছিল, সেটা দিয়ে তারা মশাল জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঝিনুক সুবর্ণকে জিজ্ঞেস করে, তার মানে ওরা কেউই গুপ্তধন পায়নি? সুবর্ণ বলে, না,
মনে হচ্ছে শেষ সংকেতটা আমরা এখানেই পাবো। সুবর্ণ সেখানে অনেকগুলো বাঘের সিম্বল দেখতে পায়। কিছু দূর এগিয়ে তারা সামনে একটা ছোট দরজা দেখতে পায়। আবির ভাবে সেটা বাইরে বের হওয়ার রাস্তা, কিন্তু সুবর্ণ তাকে বলে, আমিও সেটাই ভেবেছিলাম, তবে এত সহজে বের হওয়ার রাস্তা আমাদের পাওয়ার তো কথা না। ওদিকে নিশ্চয়ই কিছু একটা আছে। তারা তিনজন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর সুবর্ণ বিপদের আঁচ পেয়ে ঝিনুক আর আবিরকে পিছিয়ে যেতে বলে। ঠিক সেই সময় হঠাৎ তারা ওই রাস্তা দিয়ে চন্দ্রপতির বাঘকে আসতে দেখে। সুবর্ণ আবিরের কাছ থেকে রাজের থেকে আনা বন্দুকটা নিয়ে তার উপর শ্যুট করে, যা ওপরের কংক্রিটের ওপর গিয়ে লাগে। সুবর্ণর পাশে একটা হ্যান্ডেল ছিল। সে বুঝতে পেরেছিল এই হ্যান্ডেলটা টানলেই ওই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এজন্য সে ওই হ্যান্ডেল টেনে আবির আর ঝিনুককে নিয়ে সরে যায়, যার ফলে একটা খাঁচায় এসে ওই রাস্তাটাকে আটকে দেয়। আর ওই বাঘটাও সেখানেই আটকা পড়ে যায়। এই যাত্রায় তারা কোনোভাবে বেঁচে যায়। কংক্রিটে গুলি লাগার কারণে দেওয়ালের ভেতরে একটা লেখা বেরিয়ে আসে। সেটাই ছিল গুপ্তধনের শেষ সংকেত, যেটা কিনা সুবর্ণ এখানে খুঁজতে এসেছিল। সুবর্ণ আবিরকে এই ধাঁধাটার ছবি তুলতে বলে, কিন্তু তখনই ফোনের চার্জ শেষ হয়ে যায়, যার কারণে সুবর্ণ আবিরকে ওই সংকেতটা মুখস্থ করতে বলে। ঝিনুক সুবর্ণকে জিজ্ঞেস করে, আমরা এখান থেকে কিভাবে বেরোবো? সুবর্ণ বলে, এখানে অনেক বাঘের সিম্বল আছে, তার মধ্যে এটাই একটু আলাদা। ঠিক যেমন আগের ধাঁধায় আমরা সাপের সিম্বল দেখেছিলাম, এখন এই সিম্বলই আমাদের পথ দেখাবে। আবির ওই বাঘের সিম্বলটা ঘুরালে সেখানে একটা বের হওয়ার রাস্তা বের হয়। তারা ওই রাস্তা দিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে আসেন। এরপর তারা জঙ্গলের থেকে বের হয়ে নৌকা ধরে। নৌকাটা তাদের একটা জায়গায় নিয়ে যায়। সেখানে কিছু লোকজন চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে। ওই লোকগুলো নৌকার মাঝিকে বলে, তুই এদেরকে একদম ঠিক জায়গায় নিয়ে এসেছিস। এখানে আমরা বুঝতে পারি যে তাদেরকে ধরার জন্যই ওই লোকটাকে পাঠানো হয়েছিল, আর লোকটাকে পাঠিয়েছিল দশানন। লোকগুলো তাদেরকে ধরে দশাননের কাছে নিয়ে যায়। এত কলকাঠি নাড়িয়ে এত ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় এসে বেচারা সুবর্ণ খুব হতাশ হয়ে পড়ে। দশানন বলে, কাল বিকেল অবধি সময় ছিল, এখন ওভারটাইম চলছে, আগামীকালও সময় দিচ্ছি, গুপ্তধন খুঁজে বের করো, তা না হলে আবির আর ঝিনুককে মেরে কুমিরকে খাওয়াবো। এরপর তোমার অবস্থাও কিন্তু একই হবে। তারপর রাতের বেলা সুবর্ণ ওই সুড়ঙ্গ থেকে পাওয়া সংকেত অনুসরণ করে এমন একটা জায়গায় যায় যেখানে 3টা মূর্তি রাখা ছিল। তাদের সাথে দশানন আর তার লোকেরাও ছিল। সংকেত ডিকোড করে সুবর্ণ সবাইকে বলে, ভোরের আলো এই 3টে মূর্তির মধ্যে প্রথমে যেই মূর্তির ওপর পড়বে সেটা ঘুরালেই আমরা পরবর্তী পথ খুঁজে পাবো। এটা শুনে দশানন তো অনেক খুশি, কারণ ফাইনালি তারা গুপ্তধনের অনেক কাছে চলে এসেছে। তখনই সেখানে সুবর্ণকে বাহবা দিতে দশাননের মেইন বস আদিত্য গুহ সবার সামনে আসে, যাকে দেখে সুবর্ণ ভীষণ অবাক হয়ে যায়। আর এখানেই মুভির সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। এই আদিত্য গুহ আসলে আর কেউ নয়, নিশানাথ চট্টোপাধ্যায়। তার মারা যাওয়ার বিষয়টা ছিল তার নিজেরই সাজানো একটা নাটক। সে এই গুপ্তধন পাওয়ার জন্য নিজের খুনের নাটক সাজিয়েছিল। সুবর্ণ নিশানাথকে দেখে বলে, এজন্যই ফোনে কথা বলা লোকটার কণ্ঠ এতটা চেনা চেনা লাগছিল। তাহলে প্রতাপ আদিত্যের গুপ্তধনের খোঁজে আদিত্য গুহ নাকি নিশানাথ? কোনটা আসল আপনি? কোন নামে ডাকবো আপনাকে? নিশানাথ বলে, দুটোই আমি, একটা ভালো নাম আর একটা ডার্ক নাম। আবির অবাক হয়ে বলে, আপনিও বেঁচে গেলেন, কিন্তু পোস্টমর্টেম? নিশানাথ হেসে বলে, ওটা তো মৃত্যুর পরে হয়। সুবর্ণ তাকে জিজ্ঞেস করে, আপনি কেমব্রিজে কি করতেন? নিশানাথ বলে, আমি ওখানে জুয়া খেলতাম, তারপর প্রচুর ধার দেনায় ডুবে যাই, এরপর নাম বদলে অন্ধকার জগতে ঢুকে গেলাম। বাবা এসব জানতেন না, তিনি সরল মনে গুপ্তধনের সন্ধান আমাকে বলে দিলেন। এখানে নিশানাথ জানায় যে সে গুপ্তধনের জন্য তার বাবাকে নিজ হাতে মেরেছে। ঝিনুক নিশানাথকে বলে, তাই বলে নিজের বাবাকে মেরে ফেললেন? নিশানাথ বলে, এতে কোনো লাভ হয়নি, আমি শুধু পেয়েছিলাম একটা খাতা আর ওই একটা চিরকুট। বাবা ভাষা ভাষা কিছু জায়গার নাম বলতেন, আমি সব জায়গায় লোক পাঠিয়েছি, কিন্তু কেউ ফেরেনি। এখানে আমরা জানতে পারি মুভির শুরুতে যে লোকটা বাঘের শিকারে পরিণত হয়েছিল তাকেও নিশানাথই পাঠিয়েছিল। নিশানাথ বলে, আদিত্য গুহ ছাড়া হাত পা হয়ে বাঁচবে, তাই নিশানাথকে মরতে হলো। তখনই ভোরের আলো ফোটে। সূর্যের প্রথম আলোটা মাঝখানের মূর্তির ওপর এসে পড়ে। সুবর্ণ সংকেতটা ডিকোড করে সেখানে থাকা ওই মূর্তির চক্র ঘুরিয়ে দেয়, যার ফলে মূর্তির সামনে একটা সুড়ঙ্গের দরজা খুলে যায়। এটা দেখে গুপ্তধনের লোভে নিশানাথ একেবারে পাগল হয়ে যায়। সে ওই সুড়ঙ্গের ভেতর সেলিম আর রাজকে পাঠিয়ে দেয়। সেখানে দশাননও যেতে চাইছিল, কিন্তু সুবর্ণ তাকে বাধা দেয়। সুবর্ণর মনে পড়ে চন্দ্রপতি বলেছিল যে বর্ষার সময় চন্দ্রধর গুপ্তধন নিয়ে এসেছিল। তখন ওই সুড়ঙ্গের দরজা আটকে যায়,
যার ফলে সেলিম আর রাজ দুজনেই সেখানে মারা যায়। এটা দেখে নিশানাথ রেগে সুবর্ণর দিকে বন্দুক ধরে বলে, এটা কি হলো? সুবর্ণ বলে, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমাদের মনে রাখতে হবে, গুপ্তধন যখন এখানে রাখা হয়েছিল তখন ছিল বর্ষাকাল। তখন ভোরের আলোর সূর্যের অবস্থান তো এখানে থাকতে পারে না, কারণ এখন তো বর্ষাকাল নয়। ঋতু বৈচিত্র্যের কারণে সূর্যের আলোতেও তারতম্য এসেছে, আর এই কারণে এই বিপদটা ঘটেছে। এটা শুনে দশানন বলে, তার মানে এই আলোটা এসে পাশেরটায় পড়বে? দশাননের বুদ্ধি দেখে সুবর্ণ বাহবা দেয় আর বলে, আমারই বোঝা উচিত ছিল। এই 3টা মূর্তির একটা মূর্তি ঠিক, বাকি দুটো ভুল। এসব শুনে নিশানাথ রেগে তার লোকদেরকে ঝিনুক আর আবিরকে মারার আদেশ দেয়, কিন্তু সুবর্ণ তাকে থামিয়ে পরবর্তী মূর্তির চক্র ঘোরায়, যার ফলে সেই মূর্তির নিচেও একটা সুড়ঙ্গের দরজা খুলে যায়। সুবর্ণ নিশানাথকে বলে, এই নিন আপনার আসল দরজা। দশানন সুবর্ণকে বলে, রাজা আর সেলিম এতদিনের লোক এভাবে মরে গেল, আমাকে বাঁচালে কেন? আমি যদি মারা যেতাম তাহলে তোমাদেরই তো ভালো হতো। জবাবে আবির বলে, দেখছেন না, চেনা শত্রুর থেকে অচেনা বন্ধু কতটা বেশি ভয়ঙ্কর। আর তাছাড়া ওরা আবির আর ঝিনুককে গান পয়েন্টে রেখেছে, আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক। দশানন বলে, তুমি ওদেরকে খুব ভালোবাসো তাই না? সুবর্ণ বলে, আমার জন্য ওদের কাছে কোনো গুপ্তধন কিছুই নয়। এরপর নিশানাথ সবাইকে নিয়ে ওই সুড়ঙ্গের ভেতরে যায়। সেখানে সুবর্ণ চাঁদ সওদাগর আর বেহুলা লক্ষিন্দরের ছবি দেখতে পায়। দুটো ছবির মাঝখানে দুটো বাক্স ছিল। সুবর্ণ প্রথম ধাঁধায় পাওয়া ওই ত্রিশূল আর সাপের পাথর ওই দুটোই বাক্সতে রেখে দেয়, যার ফলে সেখানে আরও একটা ঘর খুলে যায়। আর সেখানে তারা অনেক অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। তারা সেখানে দূরে একটা জায়গায় মনসা দেবীর মূর্তি দেখতে পায়, যার সামনে ছিল পানি, এবং সেখানে সেই সাপের সিম্বল দেওয়া পাথরগুলো বসানো ছিল। সুবর্ণ সাপের সিম্বল দেখে বুঝতে পারে আগের বড়র মতো এখানেও বিপদ লুকিয়ে আছে, কিন্তু নিশানাথ গুপ্তধনের জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে তাড়াহুড়ো করে একটা লোককে আগে পাঠিয়ে দেয়। লোকটা না জেনে মুখ খোলা সাপের সিম্বলে পা দেওয়ার সাথে সাথেই তার পায়ে ধারালো একটা কাঁটা ফুটে যায়, যার ফলে লোকটা পানিতে পড়ে মারা যায়। এটা দেখে সুবর্ণ বুঝতে পারে যেসব সাপের মুখ বন্ধ আছে সেগুলোতে পা ফেলে সামনে এগোতে হবে। সুবর্ণ ভালোভাবে টর্চ ধরে ধরে পার হয়ে যায়। এরপর সে আবির আর ঝিনুককেও সেভাবেই এগোতে বলে। ওই রাস্তাটা পার হওয়ার পর সেখানে তারা দাঁড়িয়ে থাকা অনেকগুলো মূর্তি দেখতে পায়। সেগুলো সবই একই রকম ছিল। সেখানে তারা মনসার মূর্তির সামনে লক্ষিন্দরের মূর্তিও দেখতে পায়। এটা দেখে সুবর্ণ আবার ধাঁধা ডিকোড করে বলে, নেতা আমাদের শেষ পথ দেখাবে, তাই এখন আমাদের নেতাকে খুঁজতে হবে। এই মূর্তিগুলোর মধ্যেই আমাদের নেতা আছে। সুবর্ণ আরও বলে, এটা কোনো সাধারণ ধাঁধা নয়। চন্দ্রধর জানতো রাজা প্রতাপ ভালো মানুষ ছিলেন না, তাই সে তাকে দিয়ে মাফ চাইয়ে নিয়েছিলেন। সাথে তিনি ধন সম্পদের পাশাপাশি হিন্দু মাইথোলজিও নিয়ে এসেছেন। লক্ষিন্দরকে মনসা মেরে ফেলার পর বেহুলা লক্ষিন্দরের লাশ মনসার সামনে রেখে নেতাকে খুঁজতে গিয়েছিলেন, আর এই নেতার মাধ্যমেই লক্ষিন্দরের প্রাণ ফেরানোর চেষ্টা করেছিলেন। সুবর্ণ সেখানে নেতার মূর্তিটা খুঁজতে থাকে। সে আগে থেকেই জানতো যে নেতা একজন ধোপা ছিল, তাই সেখানে থাকা সব মূর্তি একরকম হলেও সুবর্ণ সেখানে একটা মূর্তিতে খেয়াল করে যার হাতে কাপড় ছিল। সেটা দেখেই সে বুঝতে পারে এটাই নেতা। সুবর্ণ সেটা টাচ করলে সেখানে থাকা একটা নকশা করা পাথর থেকে লম্বা আঙ্গুলের মতো একটা পাথর বেরিয়ে আসে। সুবর্ণ তখন ওই পাথরে প্রতাপের মূর্তিটা পরিয়ে দিলে সাথে সাথে সেখানে একটা পদ্ম ফুল ফুটে ওঠে, আর মনসার মূর্তির ভেতরে থাকা পানির পাইপ ফেটে গিয়ে তার চোখ বেরিয়ে পানি গড়িয়ে এসে লক্ষিন্দরের মূর্তির ওপর পড়ে। ঠিক এভাবেই নেতার মাধ্যমে লক্ষিন্দরের শরীরে পুনরায় প্রাণ সঞ্চার হয়েছিল। সুবর্ণ এই ব্যাপারটা এক্সপ্লেন করতেই যাচ্ছিল, কিন্তু নিশানাথ ধৈর্যহারা হয়ে ওপরের দিকে গুলি ছুড়ে বলে, এত কিছু শুনতে চাই না, আমার গুপ্তধন কোথায়? সুবর্ণ নিশানাথকে লোভ কম করতে বলে। তখনই পুরো গুহা একদম কেঁপে ওঠে, আর সেখানে পানির নিচ থেকে বেরিয়ে আসে রাজা প্রতাপাদিত্যের গুপ্তধনে ভরা সেই ডিঙা, যেটার সন্ধানে তারা সবাই এখানে এসেছে। সুবর্ণ বিভিন্ন চড়াই উতরাই পার করে অবশেষে সাকসেসফুলি গুপ্তধন খুঁজে বের করে। গুপ্তধন পেয়ে তো নিশানাথ অনেক খুশি হয়ে যায়। সুবর্ণের এখন কাজ শেষ, তাই নিশানাথ তাকে মেরে ফেলতে চায়, কিন্তু দশানন তাকে বাধা দিতে থাকে। নিশানাথের লোকেরা সুবর্ণর দিকে এগিয়ে আসতে থাকে। এখানে সুবর্ণের সাথে তারা কিছুক্ষণ ফাইটও করে। ফাইটের মাঝে তারা ওপরের দিকে কিছু গুলি ছোড়ে, কিন্তু নিশানাথ এক পর্যায়ে সুবর্ণকে কাবু করে ফেলে। নিশানাথ অনেক এক্সাইটেড হয়ে ওপরের দিকে গুলি ছুড়লে ওপর থেকে ধারালো একটা পাথরের খণ্ড এসে সোজা নিশানাথের শরীরে ঢুকে যায়, যার ফলে তার সেখানেই মৃত্যু হয়।
নিশানাথের এমন করুণ মৃত্যু দেখে সুবর্ণ বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। কিছুক্ষণ পর লোকেশন ট্র্যাক করে সেখানে বাগচি আর সরকারও চলে আসে। বাগচি সুবর্ণকে গ্রেফতার করতে চাইলে দশানন বাগচিকে তার ফোনে নিশানাথের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখায়, যেটা ছিল নিশানাথের মৃত্যুর নাটকের ফুটেজ। এই ফুটেজে দেখা যায় যে নিশানাথের সাথে বাগচিও সামিল ছিল। ঠিক এজন্যই বাগচি শুরু থেকেই সুবর্ণকে দোষারোপ করছিল। এই ফুটেজ দেখে সরকার এবার বাগচিকে অ্যারেস্ট করেন। এরপর তারা সবাই ওই নৌকায় ওঠেন। সেখানে প্রতাপাদিত্যের সমস্ত ধন সম্পদ ছিল, যা দেখে দশাননের চোখ একেবারে চকচক করে ওঠে। দশানন দুই একটা মুদ্রা নিলে সুবর্ণ তাকে বলে, আগে এসব প্রতাপাদিত্যের ছিল, এখন এসব কিন্তু সরকারের। দশানন বলে, সরকার মানেই তো জনগণের, আর আমিও তো জনগণ। সরকার দশাননকে বলে, এবার কিন্তু আপনাকে জেলে যেতে হবে। দশানন বলে, আমি জেলে যেতে রাজি, তবে আমাকে জেল থেকে বের করবে লয়ার আবির। আমি জানি সে একজন ভালো ক্রিমিনাল লয়ার। সুবর্ণ তখন বলে, আবির ক্রিমিনাল লয়ার, ক্রিমিনালদের লয়ার নয়। দশানন সুবর্ণকে হেল্প করার কথা টেনে আনলে সুবর্ণ তাকে বলে, আমাদের আবার যদি দেখা হয় তখন আমরা আবার নতুন কোনো কেস করব। এরপর সরকার দশাননকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর সুবর্ণ, আবির আর ঝিনুক সেফলি বাড়ি ফিরে আসে। এবার নিউজেও জানানো হয় যে সুবর্ণ একেবারে নির্দোষ, যার ফলে সুবর্ণের ওপর থেকে খুনির তকমাটাও চলে যায়। গল্পের একদম শেষ সিনে আমরা সবাইকে ঝিনুকের বাড়িতে দেখতে পাই। তারা সবাই একসঙ্গে খাবার খাচ্ছিল। সেখানে সুবর্ণ ঝিনুকের বাবার সাথে ঝিনুক আর আবিরের বিয়ের ব্যাপারে কথা বলে। আর এই কথোপকথনের মধ্য দিয়েই এই গল্পটার একটা হ্যাপি এন্ডিং হয়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।